বাংলাদেশের পত্রপত্রিকার একটা অংশ যারা ভারত বিদ্বেষী, তারা প্রায়ই যে খবরটি চাউর করার চেষ্টা করে সেটা হলো বাংলাদেশের সঙ্গে ভারতের একটা বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের কোনো আদালতে যদি কোনো আসামি সাজাপ্রাপ্ত হন বা বিচার কার্যে যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে ভারতে যদি কেউ পালিয়ে থাকে বা ভারতে কেউ যদি আশ্রয় নেয়, তাহলে সেই ধরনের আসামিকে বাংলাদেশে প্রত্যাবর্তন বা বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য ভারত সরকার বাধ্য। তো সেই দিক থেকে যেহেতু শেখ হাসিনার বিচার চলছে এবং সর্বোচ্চ হাইকোর্টের একটি বেঞ্চ এখানে তৈরি করা হয়েছে, সর্বোচ্চ আদালতের একটি বেঞ্চ, এবং সেখানে বিচার হচ্ছে। কাজে এই বিচারের রায় হয়ে যাওয়ার পরে বা বিচার চলাকালীন সময়ে সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য একটা ভার্বাল নোটিশ পাঠিয়েছে। এটা ছিল পুরনো খবর। তো এগুলো নিয়ে প্রায় কথাবার্তা হচ্ছে, কখনো পক্ষে কখনো বিপক্ষে। যারা আওয়ামী লীগের লোকজন তারা বলার চেষ্টা করছেন যে দুনিয়া উল্টে গেল, ভারত কখনো শেখ হাসিনাকে দেবে না, বরং শেখ হাসিনাকে বাংলাদেশে তারা পাঠাবে প্রধানমন্ত্রীর রূপে। এবং আমরা যে কথাগুলো শুনে আসছিলাম বিভিন্ন জনের মুখে, এই ধরনের কথাবার্তা, ভয়ঙ্কর কথাবার্তা, যে ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে শেখ হাসিনাকে পুশিন করবে এবং তার সঙ্গে সঙ্গে ইনসার্জেন্সি চালাবে, এরকম নানা রকম ভীতিকর অবস্থা। তো এই একই কথা আমরা যেভাবে চিন্তা করেছি বা বলেছি বা আমাদেরকে যেভাবে ভয় দেখানো হয়েছে, তার চাইতেও ভীতিকর অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস এবছর অর্থাৎ কয়েকদিন আগে তিনি যে জাতিসংঘ সফরে গেলেন, সেখানে বসে তিনি একটি সাক্ষাৎকারে শেখ হাসিনা সম্পর্কে ভারতের মনোভাব বললেন যে ভারত এখনও চিন্তা করছে বা ভাবছে যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, অথবা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর রূপে বাংলাদেশে ক্ষমতায় তারা প্রতিষ্ঠিত করবে, এরকম একটা মনোভাব ভারতের রয়েছে। তো যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজের মুখের বক্তব্য এরকম হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগের লোকজন আরও কয়েক দফা এগিয়ে তো নানা কথা বলতে পারে। প্রথম দিকে যেমন তিনি পদত্যাগ করেছেন, এটা সবাই বিশ্বাস করেছিল। তারপর বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করেছে, সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য সুপ্রিম কোর্টের যে রেফারেন্স, সেই রেফারেন্স অনুযায়ী এই সরকার শপথ নিয়েছে, যার আইনগত ভিত্তি রয়েছে। এখন সরকারের যারা অংশীজন, এমনকি জামাতের যারা আইনজীবী, তারাও যে জিনিসটা বলছেন যে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী এমন কিছু করা যাবে না যেটা সংবিধানের মূল যে স্পিরিট বা বেসিক এবং ফান্ডামেন্টাল যে লগুলো রয়েছে, যেটা ভায়োলেট করে। তো সেখানে একজন প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে চলে যাওয়া, পালিয়ে যাওয়া, আবার একজন প্রধানমন্ত্রীর পদে নিয়োগ দেওয়া, এটা রাষ্ট্রপতির ইচ্ছাধীন বা রাষ্ট্রপতির যে ডিজায়ার অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত চাওয়া এবং সেই মতামত অনুযায়ী রাষ্ট্রপতির সিদ্ধান্ত নেওয়ার এই ক্ষমতা, এটি সংবিধান অনুমোদন করে না। এটা জামাতের লোকজন থেকে শুরু করে বিএনপি লোকজনও বলার চেষ্টা করছে, কিন্তু প্রথম দিকে কিন্তু সবাই 106 অনুচ্ছেদ নিয়ে কিন্তু তারা লাফালাফি করেছিল। গেল এটা। দ্বিতীয়ত হলো যে যখন বলা হলো যে ভালো কথা, 106 অনুচ্ছেদে যে রায় দেওয়া হয়েছে সে রায়ের কপি কোথায়, রেফারেন্স কি? পরবর্তীতে যখন আমরা জানতে পারলাম যে বাংলাদেশে যে ক্রাইসিস মোমেন্ট, যে সময়টাতে 106 অনুচ্ছেদের রায়ের তারিখ বলা হচ্ছে, ঠিক সেই সময়টিতে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি, যার নেতৃত্বে এটা হয়ে থাকে, তো তিনি তো ক্যান্টনমেন্টে ছিলেন, আশ্রিত ছিলেন, এবং তার সঙ্গে আরও একজন বিচারপতি এনায়েতুর রহিম, তিনিও ক্যান্টনমেন্টে ছিলেন। তো ক্যান্টনমেন্টে থেকে তারা কিভাবে সুপ্রিম কোর্ট বসালেন, কিভাবে সমস্ত অ্যাপিলেট ডিভিশনের যারা বিচারপতি আছেন তাদেরকে ডেকে বা তাদের সঙ্গে বসে এরকম একটা সিদ্ধান্ত নিলেন, সেখানে সাবমিশন করলো কারা, উকিল কারা, পক্ষে কারা, বিপক্ষে কারা, রাষ্ট্রপক্ষে কারা, অ্যাটর্নি জেনারেল কী বললেন, সেই রায়ের কপি কোথায়, রেফারেন্স কোথায়, এই সব নিয়ে যত বেশি ঘাটাঘাটি করা হচ্ছে, তত বেশি দুর্গন্ধ, অশান্তি, ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আর এর সাথে পাল্লা দিয়ে বিভিন্ন উপদেষ্টাদের সেফ এক্সিট, পালিয়ে যাওয়া, আখের গোছানো, ভবিষ্যৎ কী হবে, কোথায় যাবেন, কী হবেন, এ সকল হাহাকার ক্রমশ বেড়ে যাচ্ছে। এই গেল 106 অনুচ্ছেদ নিয়ে।
দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তো সেই পদত্যাগপত্র পাওয়ার পরেই তো এই ঘটনা ঘটেছে। ভালো কথা। আমরা সবাই বিশ্বাস করেছি, প্রশ্ন করিনি। কিন্তু রাষ্ট্রপতি যখন বললেন যে দুটো বিষয়, যে শেখ হাসিনা চলে গেলেন, আমার কাছে একবার বলেও গেলেন না। দেখা করা ধরেন তার পক্ষে সম্ভব ছিল না, কিন্তু একটা টেলিফোন তো করতে পারতেন। তিনি সেটা করেননি। ২ নম্বর হলো যে সবাই বলছে শেখ হাসিনা পদত্যাগ করেছে, তো সেই পদত্যাগ তো আমার কাছে করবে। আমার কাছে তো এ ধরনের কোনো নথিপত্র নেই। এজন্য তিনি ক্যাবিনেট ডিভিশনকে জিজ্ঞাসা করেছেন যে সেই পদত্যাগপত্র কই? এখন পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি। যখন কোনো সুরাহা হয়নি, তখন নানা রকম গুজব ছড়ানো হচ্ছে, নানা রকম কথাবার্তা বলা হচ্ছে। সেই কথাবার্তা হলো যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, সেনাপ্রধানের সামনে করেছেন বা অমুকের মাধ্যমে করেছেন, এই কয়টার সময় করেছেন, এটা এখানে দিয়েছেন, এখানে দিয়েছেন। কিন্তু আল্টিমেটলি এটা তো একটা নথি থাকতে হবে। সেই নথি পাওয়া যাচ্ছে না। দুটো কারণ এখানে হতে পারে যে শেখ হাসিনা সত্যিই পদত্যাগ করেছেন, পদত্যাগপত্র তিনি যাকে বলা হয় গণভবনে রেখে গেছেন। কিন্তু গণভবন যেভাবে তছনছ হয়েছে সঙ্গে সঙ্গে, অর্থাৎ শেখ হাসিনা ধরেন পদত্যাগপত্র সাইন করেছেন, সাইন করে তো ধরেন কারো কাছে দেবে, যে এটা তুমি রাষ্ট্রপতির কাছে দিবে অথবা রাষ্ট্রপতির কাছে পাঠাবে। কিন্তু শেখ হাসিনার পদত্যাগপত্র সাইন করা, হেলিকপ্টারে ওঠা এবং গণভবনের দরজা খুলে যাওয়া, হাজার হাজার মানুষ গণভবনের মধ্যে প্রবেশ করা, এই সময়ের মধ্যে গণভবনে অস্ত্র লুট হয়েছে, টাকা লুট হয়েছে, সব কিছু লুট হয়েছে। কাজেই পদত্যাগ যদি তিনি করেও থাকেন, সেটি নেই, কপি নেই। এটা একটা হতে পারে। দ্বিতীয়ত হলো শেখ হাসিনা প্রথম দিকে বা আওয়ামী লীগের লোকজন প্রথম দিকে স্বীকার করেছিল যে তিনি পদত্যাগ করেছেন। কিন্তু এখন যখন রাষ্ট্রপতি বলছেন বা কোনো ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তারা চোখ উল্টে ফেলছেন। চোখ উল্টে ফেলে তারা বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেনি, তিনি এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী। ফলে বোঝার চেষ্টা করুন যে শেখ হাসিনাকে নিয়ে কী ধরনের ঝামেলা হচ্ছে, তার পদত্যাগ নিয়ে এবং তার ভারত যাওয়া নিয়ে। এবং ভারত যাওয়া নিয়ে আরও মহা কেলেঙ্কারি। কেউ বলে পালিয়ে গেছেন, অনেকে বলার চেষ্টা করেন পালালেন কীভাবে। তিনি তো সবার সামনে সামরিক হেলিকপ্টারে, আর্মিদের হেলিকপ্টারে, আর্মিদের তত্ত্বাবধানে তিনি সেখানে গেছেন পুরো রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে। এবং বাংলাদেশের প্রোটোকল, পরিপূর্ণ প্রোটোকল সহকারে একজন প্রধানমন্ত্রীর প্রোটোকল দিয়ে তাকে ভারত সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারত সরকারও তাকে গ্রহণ করেছে অ্যাজ এ প্রাইম মিনিস্টার হিসেবে। তাকে তো কোনো সাধারণ নাগরিক হিসেবে গ্রহণ করেননি। প্রাইম মিনিস্টার অন ভিজিট অর প্রাইম মিনিস্টার অন এক্সাইল, হোয়াট এভার মেবি। তো এই যে ঝামেলাগুলো শুরু হয়ে গেছে, এই ঝামেলাগুলো কিন্তু শেষ হচ্ছে না। তো এরই মধ্যে যখন খবর আসছে, বিভিন্ন জায়গাতে খবর আসছে যে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করা হবে, শেখ হাসিনা টুস করে ঢুকে পড়বেন, তারপরে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে, হোয়াট এভার মেবি, যাই হচ্ছে সবই কিন্তু শাসক মহলে আতঙ্ক তৈরি করছে। এর কারণ হলো যারা আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত, তারা খুব ভালো করে জানেন যে গোপালগঞ্জের একটা ছোট্ট ঘটনাকে তারা সামাল দিতে পারেননি। এমনকি একটা গার্মেন্টসে যখন গাজীপুর বা সাভারে সেখানে শ্রমিকরা বিদ্রোহ করে, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত কোনো একটা বিষয় শক্তি প্রয়োগ করে দমন করতে পেরেছেন, সিঙ্গেল উদাহরণ গত 12-14 মাসে ঘটেনি। ছোট্ট মব, ফজলুর রহমান সাহেবের বাসার সামনে 6-7 জন ছেলে মেয়ে তারা মব করেছে, এই মব বন্ধ করা যায়নি। ছোট্ট একটা মারামারি, গণ অধিকার পরিষদ ভার্সেস জাতীয় পার্টি, সেই মারামারিটার একটা সুন্দর নিষ্পত্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতে পারেনি। তো সেই অবস্থাতে শেখ হাসিনা ঢুকে পড়বেন, ভারত তাকে পুশিন করবে, বাংলাদেশ সরকার তাকে গ্রেপ্তার করে আনবে, কিন্তু শেখ হাসিনা তো বাংলাদেশে আসবে, সেটা সামাল দিতে হবে তো জনগণকে। তাহলে না, সেটা সামাল দিতে হবে তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। তারা কি সেটা কীভাবে করবেন? নাকি শেখ হাসিনা এয়ারপোর্টে আসবেন, তিনি তার মধ্যে তো একা একা আসবেন, আর আওয়ামী লীগের যারা বিরুদ্ধ পক্ষ, বিক্ষুব্ধ পক্ষ, তারা দলে দলে শেখ হাসিনাকে আক্রমণ করে তাকে একেবারে জীবন্ত রাস্তার মধ্যে পাড়িয়ে পাড়িয়ে মেরে ফেলবেন। এটা কি হবে? যদি সেই ঘটনা ঘটে, কেমন একটা পরিস্থিতি হবে বাংলাদেশে একবার একটু কল্পনা করেন তো। এই ঢাকা শহরে কি হবে? আপনি আমি কোন জায়গাতে থাকব? একবার বোঝার চেষ্টা করেন। এই জিনিসগুলো যারা আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত তারা বোঝেন, যারা সরকার পরিচালনা করছেন তারা বোঝেন,
ভারত বুঝে এবং শেখ হাসিনা নিজেও ভালো করে বুঝেন।